গতকালকে সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার খেলোয়াড়রা হাতে একটা কালো ব্যান্ড পরে নামছিল। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে কেন এটা করছিল তারা। কারণ আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক অধিনায়ক, কিংবদন্তি তুল্য চরিত্র আন্তোনিও উবালদো রাতিন রাতিন মারা গেছেন। 89 বছর বয়সে রাতিন মারা গেছেন। মজার ব্যাপার হচ্ছে সারা পৃথিবীর মিডিয়া আউটলেটগুলো বলতেছে যে এই সেই রাতিন যার কারণে হলুদ কার্ড এবং লাল কার্ড ফিফা প্রচলন করছিল। এটা রাতিনের যে বিশাল পরিচয়, রাতিনের মহাকাব্যিক একটা পরিচয়, সেই পরিচয়কে একটা ছোট্ট ম্যাচের বাক্সে আটকানোর মতো একটা চেষ্টা। রাতিনকে দুটো কার্ডের জনক হিসাবে, যে তার কারণে কার্ড দুটো আবিষ্কার হয়েছিল, এটা মানে একজন মহাবিপ্লবীকে ছোট্ট একটা টোকার জন্য স্মরণ করা। রাতিন বিদ্রোহী, প্রথম আর্জেন্টাইন বিদ্রোহী যে আসলে ওই ব্রিটিশ সাম্রাজ্যের বিপক্ষে গর্জে উঠছিলেন। রাতিন বিপ্লবী, রাতিন নেতা, রাতিন ম্যারাডোনার পূর্বপুরুষ। রাতিনকে বুঝতে হলে আর্জেন্টিনার ফুটবলকে বুঝতে হবে। রাতিন হচ্ছেন সেই লোক যিনি অন্যায়ের বিরুদ্ধে মাথা নোয়াননি। রাতিন হচ্ছেন সেই মানুষ যিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে মাঠে দাঁড়াচ্ছিলেন, সেই মানুষ যিনি ব্রিটিশ রানীর জন্য পাতা কার্পেটে গিয়ে বসে পড়ছিলেন প্রতিবাদ করতে। রাতিন হচ্ছেন সেই মানুষ যিনি ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাক ধরে মোচড়ায় হাজারো হাজারো দর্শকের সামনে বলছিলেন যে তোমাদের দেশ একটা অসভ্যের দেশ। এই হচ্ছেন সেই রাতিন। রাতিনকে নিয়ে আজকে আমরা গল্প করব। রাতিনকে নিয়ে গল্প করতে গেলে গল্পটা বড় হবেই। আমরা এটা ছোট করে বলার জিনিস না। উবালদো রাতিন, আন্তোনিও রাতিন, এই জিনিসটা ছোট করে বলা যায় না, একটু বড় করেই বলতে হবে আজকে। সেটা একদম আমাদেরকে আর্জেন্টিনার ইতিহাস থেকে, আর্জেন্টিনার ফুটবল ইতিহাস থেকে একটু করে হলেও ধারণা নিয়ে 66 সালে পৌঁছাতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে আন্তোনিও রাতিন কে ছিলেন। আসেন একটু লম্বা সময় ধরে হলেও গল্পটা শোনা যাক। ম্যারাডোনা তার জীবদ্দশায় প্রায় দাবি করতেন যে আর্জেন্টিনার বিশ্বকাপ আসলে ছয়টা ট্রফি। দুটো ট্রফি দেখা যায়, বাকি চারটা চুরি হয়েছে, ডাকাতি হয়েছে। এটাকে আপনি চাইলে ম্যারাডোনা সুলভ পাগলামি বলে উড়ায় দিতে পারেন। ম্যারাডোনা তো এরকম বহু কথা বলতেন যার কোনো অস্তিত্ব নাই, যা আসলে কেমন আজগুবি। কিন্তু ম্যারাডোনার প্রতিটা কথাই আপনি একটু খুঁটায় দেখেন, হয়তো ম্যারাডোনা যেরকম বলতেছেন সেরকম না। আসলে তো আর্জেন্টিনার কোনোদিন 6টা ট্রফি ছিল না। তার জীবদ্দশায় ট্রফি ছিল 2টা, পরে মেসি একটা যখন আরেকটা করছে ততদিনে তিনি চলে গেছেন। তাহলে 2টা ট্রফির জায়গায় 6টা ট্রফি কোত্থেকে আসলো? সে বাকি 4টা ট্রফি কই? হিসাব তো মেলে না। ম্যারাডোনার হিসাব খুব সোজা ছিল। প্রথম দুটো ট্রফি লুট হয়েছে 34 এবং 38-এ। 34-এ লুট করছে ইতালিয়ানরা, কারণ এর আগের বিশ্বকাপের ফাইনালিস্ট আর্জেন্টিনার 4জন সেরা খেলোয়াড়কে ধরে নিয়ে নাগরিকত্ব দিল মুসোলিনির ইতালি। তাহলে ওই 4জন যদি 34-এর দলে থাকতো, তাহলে আর্জেন্টিনা আরেকটা বিশ্বকাপ জিতত। ম্যারাডোনার হিসাব ম্যারাডোনার মতো। আপনি ফেভারিটকে কিভাবে জিতবে অমুক তমুক এসব কোনো কথা না। যদি 30-এ আমার ওই সুপারস্টাররা ফাইনালে তুলতে পারে, 34-এ তো তারা ট্রফি জিতায় দিত। জিততে দেয় নাই মুসোলিনি। 38-এ আর্জেন্টিনা সর্বজয়ী দল, কোপা জিততেছে, যে ইউরোপ সফরে যাচ্ছে, গুড়ায় দিচ্ছে টিমগুলোকে। হঠাৎ করে ওই টুর্নামেন্ট না খেলার সিদ্ধান্ত নিল আর্জেন্টিনার শাসকরা। তাহলে ওটা নিজেরাই লুট করলো, শাসকরা লুট করলো। 66-তে জিও ফাস্টার ইংল্যান্ড লুট করলো ট্রফিটা। একেবারে নাকি আর্জেন্টিনার ধরা ট্রফি ছিল। আর 90-এর ব্যাপারটা তো ভদ্রলোকের নিজের শরীরের উপর দিয়ে গেছে, তাইতে এটা আসলে আমাদেরও বিশ্বাস করতে হয় যে 90-তে যেভাবে ফাইনালে আর্জেন্টিনাকে হারানো হয়েছিল, আগেই 4টা খেলোয়াড়কে নিষিদ্ধ করে দেওয়া ফার্স্ট 11-এর, তারপরে ম্যাচে 2টা রেড কার্ড দেওয়া, 9জন নিয়ে খেলা দলকেও শেষ পর্যন্ত হারাতে একটা অতি বিতর্কিত পেনাল্টি দিতে হয়েছিল। ওটা লুট আমরা চোখের সামনে দেখছি। বাকি 4টা নিয়ে হয়তো ঐতিহাসিকরা তর্ক করবেন, কিন্তু 66 নিয়ে আসলে না খুব বেশি তর্ক করার সুযোগ নাই। বিশ্বকাপ জিততো কিনা এটা পরের কথা, কিন্তু কোয়ার্টার ফাইনালে তো উঠলো এবং প্রবল প্রতাপের সঙ্গে উঠলো, বহু প্রতিকূলতা পার করে উঠলো। মাঠের বাইরে হেন কোনো প্রতিকূলতা নাই যেটা তারা সামলাচ্ছিল না। সে অবস্থায় কোয়ার্টার ফাইনালে উঠলো, ফেভারিট ইংল্যান্ডকে প্রায় আটকে দিছিল। সেরকম জায়গা থেকে লুট হলো।
এখন কোয়ার্টার ফাইনাল পার করে সেমিফাইনাল ফাইনাল আসলেই পারতো কিনা আর্জেন্টিনা সেটা পরের কথা, কিন্তু ম্যারাডোনার এই কথা যুক্তিসঙ্গত যে লুট হয়েছে, কোয়ার্টার ফাইনাল ইংলিশরা লুট করছে। এখন এই লুটের গল্পটা বুঝতে গেলে তো রাতিনকে বুঝতে হবে, তার আগে বুঝতে হবে ৬৬ বিশ্বকাপে আর্জেন্টিনার বাস্তবতাটা কি ছিল, কি অবস্থার ভেতর দিয়ে আর্জেন্টিনা ওই বিশ্বকাপটা খেলল, এবং ইংলিশদের সঙ্গে তাদের যে বিরাট একটা দ্বৈরথ, এই দ্বৈরথটার প্রাচীন ভিত্তি কি। এই জায়গাটায় আমাদের একদম আর্জেন্টিনা ফুটবলের ইতিহাসের গোড়ায় ফিরে যেতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে ইংলিশদের সঙ্গে আর্জেন্টিনার ফুটবল বিরোধটা কোথায়। পরে এটা ফকল্যান্ড যুদ্ধের কারণে বা ফকল্যান্ড নিয়ে দীর্ঘ টানাটানিতে ৫০-এর দশক থেকেই এটা রাজনৈতিক রূপ পাইছে, কিন্তু এটা আসলে একটা কালচারাল ওয়ার, ফুটবল কালচারাল ওয়ার, যেটা ২০-এর দশকেই শুরু হয়েছে। সেটা কি, এই ব্রিটিশ আইল্যান্ডের বাইরে প্রথম সংগঠিত ফুটবল আর্জেন্টিনায় শুরু হলো। কথা আমি বারবার বলি, বারবার মনে করায় দিতে চাই, কারণ এই ন্যারেটিভটাকে তো সামনে আনা হয় না। এই ন্যারেটিভ তো না, এটা তো একদম ফ্যাক্ট। এই ফ্যাক্টটাকে সামনে আনা হয় না। লোকেরা বিভিন্ন জায়গায় ফুটবলের গৌরব দেখে, আর্জেন্টিনার গৌরবটা দেখতে চায় না। এই জন্য আমি বারবার এটা উল্লেখ করি যে ব্রিটিশ আইল্যান্ডের বাইরে প্রথম সংগঠিত ফুটবল খেলা শুরু হয় আর্জেন্টিনায়। মজার ব্যাপার হচ্ছে যে এরকম ফুটবল তো ৩০-৪০-এর দশকে আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টেও ব্রিটিশরা শুরু করছে। ব্রিটিশ সোলজাররা খেলতো এই ঢাকাতেই রেসকোর্স ময়দানে খেলতো। পৃথিবীর যে জায়গায় ব্রিটিশরা গেছে ওই জায়গায় ব্রিটিশ টিচাররা, ইঞ্জিনিয়াররা, রেলওয়ে শ্রমিকরা, সোলজাররা খেলতো। তাহলে এটা তো রাতারাতি তাদের খেলা হয়ে যায় নাই, কিন্তু আর্জেন্টিনা এটা খুব ব্যতিক্রম। আর্জেন্টিনায় একজন ইংলিশ শিক্ষক, ওই ভদ্রলোক শুরু করলেন ফুটবলটা। ওখানে কিছু ওই ব্রিটিশদের নিয়ে, কিছু স্প্যানিশদের নিয়ে বুয়েন্স আয়ার্সে একটা ক্লাবও করে ফেললেন। ওখানে প্রথম যে টুর্নামেন্টের মতো যেটা আয়োজন হলো ৩-৪টা দল নিয়ে, সবগুলো ব্রিটিশদের, মানে এই ব্রিটিশদের না, সাহেবদের দল বলা যায়, কারণ ওখানে কিছু স্প্যানিশ খেলোয়াড়ও ছিল, কিছু পর্তুগিজ খেলোয়াড়ও ছিল, তারাও ওখানে বসে শিখছে। তাদের দেশেও তো তখনও ফুটবল যায় নাই, মূলত ব্রিটিশরাই। ওই টিচার ভদ্রলোক খেলতেছেন। এটা কয়েক মাসের মধ্যে আর্জেন্টাইন ওই যে মেস্তিজোদের কথা বলছি না, যে কালো এবং আদিবাসীদের সংমিশ্রণে ম্যারাডোনার যে পূর্বপুরুষরা, তাদের খুব আকৃষ্ট করে ফেললেন। যে ব্যাপারটা তো খুব ইন্টারেস্টিং। এই জিনিসটা তো একটা চামড়ার বল, এটা লাথি দিয়ে ওই গোলে পাঠাইতে হবে, কোনো জটিলতা না তো। ক্রিকেটের মতো, ক্রিকেট কিন্তু এর আগে পৌঁছাইছে আর্জেন্টিনায়, এরও প্রায় ৩০ বছর আগে। ক্রিকেট অনেক আগে এসব জায়গায় হানা দিয়ে ফেলছে, কিন্তু ক্রিকেটে এই মেস্তিজোরা বা স্থানীয়রা কোনো আগ্রহ পায় নাই। অত্যন্ত জটিল ব্যাপার স্যাপার, বুঝে ওঠা কঠিন, তারপরে কী সব দামি যন্ত্রপাতি লাগে, এগুলো আমাদের খেলার না। কিন্তু ফুটবলটা তো ইন্টারেস্টিং, একটা গোল বল হইলেই হয়। এই বল তো আমাদের এই স্থানীয় মুচিয়ে বললেই চামড়া দিয়ে বানায় দিতে পারে, তারপরে আমরা লাইথায় দেখি না। এবং কিছুদিনের মধ্যে ওরা উপলব্ধি করলো, ওমা, ওদের চেয়ে তো আমরা এই বল নিয়ে কারিগরি বেশি করতে পারি। এবং মুহূর্তের ভিতরে ওখানকার সাংবাদিকরা, বুদ্ধিজীবীরা, তারা বলল যে ব্রিটিশরা তো যন্ত্রের মতো খেলে, শুধু এটা নিয়ে দৌড়ায় আর ওই পোস্টে ঢুকানোর চেষ্টা করে, এটা নিয়ে তো অনেক কিছু করা যায়, ওরা তো করে না। আমাদের এই পেত্রো থেকে উঠে আসা যে ছেলেপেলেরা, এরা তো তার চেয়ে ভালো করতেছে। ওই সময়ের অন্তত দুজন জার্নালিস্ট, দান্তে পাঞ্জেরি আর ওসভালদো আর্দিসানে, এই দুই ভদ্রলোক একের পর এক কলাম লিখে বলতে লাগলেন যে এই যে ব্রিটিশদের যে ফুটবল, ব্রিটিশ স্কুল অফ ফুটবল, এটা কোনো জিনিস না, খুবই মেকানিক্যাল জিনিস, খুবই পাওয়ার দিয়ে খেলে ওরা, ওদের ভিতরে কোনো আর্ট নাই। আমাদের বস্তির বাচ্চারা অনেক ভালো খেলে, আমাদের বস্তির বাচ্চাদের খেলায় আর্ট আছে। এবং ওনরাই মূলত ওই এল গ্রাফিকো পত্রিকাটাই ওই টার্মটা সামনে নিয়ে আসলো, লা নুয়েস্ত্রা। লা নুয়েস্ত্রা মানে কি, আমাদের স্টাইল। আচ্ছা, আমাদের স্টাইল কথাটা বলা লাগে? আপনি কোনোদিন কোনো জায়গায় শুনছেন কেউ তার স্টাইলকে আমাদের স্টাইল বলে নাম দিচ্ছে? এটা কখন বলা লাগে বলেন তো? যখন সেখানে একটা অন্যদের স্টাইল থাকে। ইটস এ এন্টিথিসিস। থিসিস হচ্ছে ব্রিটিশ ফুটবল, এন্টিথিসিস হচ্ছে আমাদের ফুটবল। ওটা ওদের, এটা আমাদের। এই শুরু হলো আসলে তাদের সঙ্গে ব্রিটিশদের একটা ফুটবলীয় কালচারাল ওয়ার। এই জিনিস কখনোই আর থামে নাই। যতবার ব্রিটেন এবং ইংলিশরা এবং এই আর্জেন্টিনা মুখোমুখি হয়েছে, ততবার আর্জেন্টিনা চেষ্টা করছে ড্রিবলিং দিয়ে, আর্ট দিয়ে, পাসিং দিয়ে, টোটাল অ্যাটাক দিয়ে ইংলিশদের অবশ করে দিতে।
ওই সময় খুব পপুলার একটা ব্যাপার ছিল 30-এর দশক, 40-এর দশক, 50-এর দশকে ইংল্যান্ডের সঙ্গে খেলা হলেই আর্জেন্টিনার পত্রিকাগুলো একটা কমন ফিচার করত যে মায়েস্ত্রোদের আরেকবার শিখাইতে যাচ্ছি। মানে ইংলিশরা তো মায়েস্ত্রো, ওরা তো মাস্টার, ওরা আমাদের শিখাই গেছে, এবার ওদের আমরা আবার শিখাইতে যাচ্ছি। এটা একটা আর্জেন্টিনার ফেনোমেনা ছিল যে ইংল্যান্ডে হারাইলেই বলবো যে মায়েস্ত্রোরে হারায় দিয়ে আসছি, মায়েস্ত্রোরে ফুটবল শিখাই দিয়ে আসছি। ফলে 66 কোয়ার্টার ফাইনালটা ওই একটা কালচারাল ওয়ারের একটা চরম রূপ ছিল। কিন্তু ব্যাপারটাকে শুধু কালচারাল ওয়ার হিসাবে দেখলে অনেক আবার একমুখী হয়ে যায় ব্যাপারটা। এখানে অনেক প্র্যাকটিক্যাল ব্যাপারও ছিল। এই প্র্যাকটিক্যাল ব্যাপারগুলো খুব সংকটে ফেলে দিল আর্জেন্টিনাকে। সংকটে মানে একটা জটিল পরিস্থিতির মধ্যে আর্জেন্টিনা তখন, আর্জেন্টিনার ফুটবল। যে দলটা 20-এর দশক, 30-এর দশক, 40-এর দশক পর্যন্ত বিশ্ব ফুটবল শাসন করছে, ট্রফি জিতে না হোক বিশ্ব ফুটবল শাসন করছে তারা, সেই দলটা হঠাৎ করে ফুটবল ইতিহাসে হারায় যাইতে ধরল। যখন কয়েকটা বয়কটের পরে তারা ফিরে আসলো, ফিরে আসার পরে 58 ওয়ার্ল্ড কাপে চেক প্রজাতন্ত্রের কাছে 6-1 বলে হেরে গেল। বোঝা গেল যে লা নুয়েস্ত্রা নিয়ে তারা ভেতরে ভেতরে যেভাবে আত্মম্ভরিতায় ভুগতেছিল, আত্মম্ভরিতাই বলি, সেটা আসলে ভেঙে পড়ছে বাইরে। এদিকে হাঙ্গেরির ফুটবল উঠে আসতেছে, ডাচ ফুটবল উঠে আসতেছে, নানা রকম উত্থান হচ্ছে, ইংলিশদের অনেক উত্থান হচ্ছে, পৃথিবী জুড়ে ইউরোপিয়ানরা তখন নতুন কলা কৌশল শিখে ফেলছে। সেগুলোর সঙ্গে অ্যাডাপ্ট করার মতো ফুটবল আর্জেন্টিনা শেখে নাই। আর্জেন্টিনায় যে দীর্ঘ বয়কটের সময়টায় আসলে এক ধরনের বিচ্ছিন্নতায় ভুগছে। পাশাপাশি আরেকটা ঘটনা ঘটছে। এই বয়কট এবং বয়কট পরবর্তী অবস্থায় আর্জেন্টিনার রাষ্ট্রের একটা প্রচণ্ড খামখেয়ালি সিদ্ধান্ত। এটাতে আর্জেন্টিনার স্টাররা, ভালো খেলোয়াড়রা কেউই আর আর্জেন্টিনায় তখন নাই। দীর্ঘ বিশ্বকাপ বয়কটের ফলে গাদা গাদা খেলোয়াড়, তাদের যেহেতু প্রায় সবারই ইউরোপিয়ান পাসপোর্ট আছে, কারো ইতালিয়ান, কারো স্প্যানিশ পাসপোর্ট আছে, তারা ইউরোপে পাড়ি জমাইছে। যখন আবার প্রত্যাবর্তন হলো 58-এর থেকে, ওই সময় থেকেও কিন্তু আর্জেন্টিনা প্রতিভা প্রডিউস করতেছে। ওই সময়ে আর্জেন্টিনায় একটা ব্যাচ উঠে আসলো, তাদেরকে বলা হতো দ্য ডার্টি ফেস কিডস। না, তারা মোটেও ডার্টি ফেস্ট ছিল না। ডার্টি ফেস্ট বলা হতো কারণ তারা রিভার প্লেটের হয়ে এত ভয়ঙ্কর অ্যাটাক করতো দুনিয়া জুড়ে, রিভার প্লেট গ্লোবাল ট্যুরে বেরোলে তাদের সামনে কেউ দাঁড়াতে পারতো না। সেই তিনজন হচ্ছে ওমার শিবারি, মাস্কিও আর অ্যানহেলিও। আসলে আরও একজন ছিলেন, কিন্তু এই তিনজন মূল ত্রাস ছিল। এই তিনজনের সামনে কেউ দাঁড়াতে পারতো না। 57-তে যখন কোপা জিতলো আর্জেন্টিনা, তখন কার্যত এই তিনজন অবশ করে দিল সবাইকে আর্জেন্টিনার হয়ে। 58 শুরু হওয়ার আগেই তিনজন গেল ইতালির 3 ক্লাবে খেলতে। জুভেন্টাস, এসি মিলান, আরেকটা বোধহয় বলুগানা বা কোনো একটা ক্লাবে, তিনজন 3 ক্লাবে। সঙ্গে সঙ্গে আর্জেন্টিনা সরকার বললো এরা ন্যাশনাল টিমে খেলতে পারবেন না। আগের বছর তারা কোপা জিতায় দিছে, তিনজন সুপারম্যানের মতো খেলছে। ওমর শিবারি তো ওই কোপায় রীতিমতো কাঁপায় দিছিলেন। কিন্তু কি করবে লোক তিনজন, তারা বড় অফার পাইছে সেকালের দিনে, বড় বড় ডলার, পাউন্ডের, ডলারের, জানি না ইতালিতে কি মুদ্রা ছিল, পেসো মনে হয় বলে, যাই হোক, যাই হোক, অনেক বড় অ্যামাউন্ট। এটা কেন অগ্রাহ্য করবেন? আর কেন ইতালিতে খেললে জাতীয় দলে খেলতে পারবে না? কে কাজগবি কথা না। তিনজনেরই ইতালিয়ান পাসপোর্ট ছিল। এটা কিন্তু আর্জেন্টিনার আবার আরেকটা ফেনোমেনা। আর্জেন্টিনার প্রায় সবার এখনো ধরেন এই মেসিরও 3-4টা পাসপোর্ট আছে। এগুলো ওদের একটা কমন ব্যাপার, যেহেতু উত্তরাধিকার সূত্রে তারা এই পাসপোর্টগুলো পায়। এদের পূর্বপুরুষ যেহেতু এই একেবারে প্রত্যক্ষ ইউরোপ থেকে গেছে অনেকেরই, 1 শাখা 2 শাখা খুঁজে তো পাওয়াই যায়, নানির বাবা, দাদির নানা, এটা তো খুঁজে পাওয়াই যায়। আর তখন ইউরোপে এই অভিবাসন নীতিগুলোও সহজ ছিল। আর ওই সূত্র দেখায়, বংশলতিকা দেখায় অ্যাপ্লাই করলে পাসপোর্ট পাওয়া যেত। ওই পাসপোর্ট নিয়ে তিনজনই ইতালির হয়ে খেলতে নেমে গেলেন। বোঝেন অবস্থাটা। 58-এ ওনরা দেশ ছাড়লেন, 57-এ, 62-তে ওনরা ইতালির হয়ে খেললেন। 66-এও তাদের তো আসলে বিশ্বকাপ খেলার কথা ছিল, 62-66 দুটোই তো বিশ্বকাপ খেলার কথা ছিল তাদের ইয়ের হয়ে, আর্জেন্টিনার হয়ে। তার মানে রাতিনের হাতে বিশ্বসেরা তিনজন খেলোয়াড় থাকার কথা ছিল তো? না, পেলেন না। শুধু এরা না, আরও অনেকে। আমরা তো শুধু টপ খেলোয়াড়দের কথা বলতেছি। আসলে আর্জেন্টিনার যারা সেরা খেলোয়াড় হওয়ার কথা ছিল রাতিনের টিমে, তাদের অনেককেই উনি পেলেন না।
তারপরেও জুবেল দিয়াকে, ওই যে জুবেল দিয়ার গল্প কিন্তু আমি বিভিন্ন সময় বলছি, যাকে এন্টি ফুটবলের জনক বলা হয়, জুবেল দিয়াকে দায়িত্ব দেওয়া হলো 66 এর টিমকে রেডি করার জন্য, যে 58-এর বিপর্যয় কাটায় ওঠার পরে, কাটায় উঠে তোমরা টিমটাকে তুমি গোছাও। তো দীর্ঘদিনের ক্যাম্প করলেন, সম্ভবত 4 মাসের। খুব সায়েন্টিফিক ক্যাম্প পরিচালনা হতো। সেই আমলে ডাক্তার নিয়োগ দিছিলেন জুবেল দিয়া, পুষ্টিবিজ্ঞানী নিয়োগ দিছিলেন, তারপরে আলাদা করে ট্রেনার নিয়োগ দিছিলেন। খুব সুন্দর ক্যাম্প চলতেছিল। শুধু যে ওদের দিয়ে পরিশ্রম করাতেন তা না, প্রতিদিন সন্ধ্যায় নাকি সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, একটা পত্রিকা প্রকাশিত হতো, প্রতি সপ্তাহে একটা করে পত্রিকা বের হতো, সেখানে ফুটবলাররাই বিভিন্ন ছোট ছোট লেখা লিখত, হাতের লেখা একটা পত্রিকা বের হতো। একই সঙ্গে ইংরেজি শেখার জন্য একজন শিক্ষিকা রাখছিলেন, যার কাজ ছিল টিমের সবাইকে ইংরেজি শেখানো। কেন? ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যেতে হবে, ইংলিশদের সঙ্গে যদি কমিউনিকেশনের সমস্যা হয়, রেফরির সঙ্গে যদি কমিউনিকেশনের সমস্যা হয়, সেই সমস্যাই কিন্তু হলো। তাহলে দেখেন এই বিরাট একটা প্রস্তুতি, মনে হচ্ছে না যে সব কিছু ওই শিবরীদের অংশ গেছে, ওই যাদের পায় নাই তো পায় নাই, কিন্তু যারা আছে তাদেরকে নিয়ে তো সুন্দর প্রস্তুতি নিয়ে খেলতে যাচ্ছে। না, ওটাও হলো না। বিশ্বকাপের ঠিক 1 মাস আগে জুবেল দিয়া চাকরি ছেড়ে দিলেন। কেন? তার যে সহকারী ছিল, এই সহকারী কোচ, উনি গিয়ে, জুবেল দিয়া গিয়ে এএফএ কে বললেন যে আমার যে সহকারী কোচ, ওনার নাম ভুলে গেছি, ভেবে মুখস্থ করে বসছিলাম, ভুলে গেছি। ওই সহকারী কোচকে প্রপার সহকারী কোচের মর্যাদা দেয়া হোক চিঠি সহ, তাহলে ও বিশ্বকাপে গিয়ে ওই ফ্যাসিলিটিসগুলো পাবে। সহকারী কোচ না হলে তো পাবে না। এএফএ কি এক বিচিত্র কারণে বললো না, ও ওই ট্রেনার হিসাবেই থাক, ওই সহকারী কোচ না, ওনার কোনো অফিসিয়াল সহকারী নাই। সেটাও মূল ব্যাপার না, সহকারী কোচের এই অসম্মানটা উনি নিতে পারেন নাই। জুবেল দিয়া সঙ্গে সঙ্গে পদত্যাগ করলেন। বিশ্বকাপের বাকি 1 মাস, সেই সময় নতুন কোচ আনা হলো। প্রথমে কিছুদিন বোকা জুনিয়র্সের যে কোচ ছিলেন, তিনি বোধহয় দিন 15 ক্লাব ট্রেনিং সামলালেন। তারপরে লোরেন্সোকে ফিরে আনা হলো, উনি আবার আগে জাতীয় দলের কোচ ছিলেন, অত্যন্ত সাম্পাওলি মার্কা মানুষ, সেকালের সাম্পাওলি, একেবারে ছেঁড়া বেড়া ম্যানেজমেন্টের একটা লোক। যখন আর্জেন্টিনার দল দীর্ঘ ইউরোপ সফরে গিয়ে পৌঁছালো, মানে বিশ্বকাপের 40 দিন আগে আর্জেন্টিনা ইউরোপে গিয়ে পৌঁছাইছিল, ডেনমার্ক হয়ে, জার্মানি হয়ে ইংল্যান্ডে আসবে, খেলতে খেলতে আসবে, ডেনমার্ক হয়ে ইতালি হয়ে ইংল্যান্ডে আসবে, এই হচ্ছে তাদের প্ল্যান। ডেনমার্কে গিয়ে যে বাসাটায় উঠলো, ওই খেলোয়াড়রা পরে বলছেন যে এটা ছিল একটা ভাঙা প্রাসাদের মতো, যেটা হাফ স্টার, 5 স্টারও না। এই ম্যানেজমেন্টের সঙ্গে, মানে ওই কোচ খেলোয়াড়দের বোঝে না, রাতিনের সঙ্গে যাচ্ছে তাই ব্যবহার করেন। উনি আবার ইতালিয়ান, মূলত ইতালিতেই থাকতেন, ইতালিয়ান ভাষায় কথা বলতেন। মানে এই যতদিন আর্জেন্টিনা ছিল টিম, ততদিন স্প্যানিশে কথা বলতেন। ওখানে যাওয়ার পরে ইতালিয়ান ভাষায় কথা বলা শুরু করলেন। খেলোয়াড়রা অনেকেই ইতালিয়ান বোঝে না। কেন? ওই যে প্র্যাকটিসে সাংবাদিকরা আসে, তাদের ইমপ্রেস করার জন্য ইতালিয়ান ভাষায় বড় বড় কথা বলতেন, বোঝেন অবস্থারা। খেলোয়াড়দের সঙ্গে বিদ্রোহ চরমে উঠলো। এএফ এর এক প্রতিনিধি গিয়ে, কিসাম সুয়ারেস, তিনি গিয়ে একটু ঠান্ডা করলেন। এরকম একটা পরিস্থিতিতে দেখেন কত রকম ক্রাইসিস, ইংল্যান্ডের সঙ্গে কালচারাল ওয়ার, তারপরে ওই সেরা খেলোয়াড়দের না পাওয়া, তাদের নিয়মিত কোচ চলে যাওয়া, যে কোচ আসে সে ঠিকমতো কথা বলে না, টিম বোঝে না, এরকম একটা পরিস্থিতিতে রাতিনকে ওয়ার্ল্ড কাপ খেলতে নামতে হলো। এবং ওয়ার্ল্ড কাপে মোটামুটি ফার্স্ট রাউন্ডে প্রতিপক্ষদের থ্রাশ করে কোয়ার্টার ফাইনালে চলে আসলেন। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ ফেভারিট ইংল্যান্ড। ফেভারিটটা কেন? ফেভারিটটা রাতিন পরে বিভিন্ন ইন্টারভিউতে বলছেন যে তখন একটা ট্র্যাডিশনই ছিল যে স্বাগতিকদের বিশ্বকাপ দিয়ে দিতে হবে, তো সেইটার জন্যই আসলে ফেভারিট ছিল। উনি মনে করতেন না যে জিও ফার্স্ট, ববি মুর, এদের আসলে ওইবার বিশ্বকাপ জেতার যোগ্যতা ছিল। ওই যোগ্যতা উনি মনে করতেন যে তাদের চ্যালেঞ্জ করার ক্ষমতা ছিল শুধু জার্মানির। আসলে তো রেফরি নিয়োগের ভেতর দিয়েই ওই ম্যাচে কোয়ার্টার ফাইনালে যে রেফরি নিয়োগ দেওয়া হলো, রেফরি নিয়োগের যে কমিটি, সেই কমিটি মেম্বারদের বাদ দিয়ে ফিফা প্রেসিডেন্ট নিজে রেফরি নিয়োগ দিলেন 2 কোয়ার্টার ফাইনালে, জার্মানির কোয়ার্টার ফাইনাল আর এই কোয়ার্টার ফাইনালটায়। জার্মানির ম্যাচে একজন ইংলিশ রেফরিকে দিলেন, আর এই ম্যাচে একজন জার্মান রেফরিকে দিলেন। এই রেফারির নাম রুডলফ প্র্যাটলন। এই লোকই হচ্ছে যত ঝামেলার মূল। আর যখন ইংল্যান্ডের বিপক্ষে খেলা শুরু হলো, আর্জেন্টিনাই অ্যাটাক বেশি করতেছিল। আর্জেন্টিনা বোধহয় 7 মিনিটের মাথায় প্রথম গোল মিস করলো, গোল হয়ে যেত। ওরাও একটা অ্যাটাক করলো, সেটা আর্জেন্টিনার কিপার সুন্দর ঠেকায় দিল। মোটামুটি আর্জেন্টিনা চেপে ধরে রাখছিল ইংল্যান্ডকে। ও কিন্তু এর মধ্যে বহুবার আর্জেন্টিনার এগেনস্টে ফাউলের বাঁশি বাজছে।
এছাড়া দেখা যায় যে বল থ্রো ইন হওয়ার কথা আর্জেন্টিনার পক্ষে, হচ্ছে ইংল্যান্ডের পক্ষে। ব্যাপারগুলো নিয়ে আর্জেন্টিনার খেলোয়াড়রা সবাই বিরক্ত, সবাই এসে রাতিনকে বারবার বলতেছে যে ক্যাপ্টেন কি হচ্ছে, উনি তো ক্যাপ্টেন, সবাই বলতেছে। রাতিন বারবার বলতেছেন যে থামো থামো, আমরা গ্যাঞ্জাম করতে আসিনি, খেলে জিতবো। কিন্তু যখন বক্সের ভিতরে হঠাৎ করে আর্জেন্টিনার কিপারকে বিনা কারণে ফাউল দেওয়া হলো, মানে ফাউল বলা হলো, এবং ওখান থেকে একটা ফ্রি কিক দেওয়া হলো ওদেরকে বক্সের বাইরে থেকে, তখন উনি আগায় গেছেন। উনি আগায় গিয়ে রেফারিকে বলতেছেন যে আমার মানে প্রথমে ইংরেজিতে বলছেন। রাতিন তো মূর্খ না, তারপরে রাতিন শিক্ষিত মানুষ, তারপরে ওই ক্যাম্পে কিন্তু জুবেল দিয়া এদের ইংরেজি ট্রেনিং করায় নিয়ে আসছে। উনি তো জার্মান জানেন না, রাতিন তো জার্মান জানবেন না, স্প্যানিশ জানেন, ইংলিশ জানেন। উনি ইংলিশে বলার চেষ্টা করছেন, দেখেন যে এই রেফারি ইংলিশ জানে না, সে শুধু জার্মান জানে। তখন উনি তাকে ইংলিশেই বলছেন যে প্লিজ আপনি একজন দোভাষী আনেন, আমি একটু বুঝতে চাই যে আপনি আসলে কেন এই সিদ্ধান্তটা নিলেন। সঙ্গে সঙ্গে উনি রাতিনকে সেন্ট অফ করছেন, যে বেরোয় যাও। আঙ্গুল দিয়েও দেখান নাই, মুখে বলছেন সেন্ট অফ জার্মান ভাষায়। রাতিন বুঝতে পারেন নাই যে কি হয়েছে। উনি আবার জিজ্ঞেস করছেন, তখন একজন লাইন্সম্যান এসে ইংরেজিতে বলছে যে তুমি বেরোয় যাও, তোমাকে ফাউল করা হচ্ছে, তোমাকে নিষিদ্ধ করা হয়েছে ম্যাচে। তখন তো কার্ড ছিল না। তো রাতিন বলছেন যে আমি একজন দোভাষী চাইতে আসছি, আমি তো ওনার সঙ্গে কোনো তর্কও করি নাই, কিছুই না, আমি জাস্ট এক্সপ্লানেশন নেওয়ার জন্য, এক্সপ্লানেশন নেওয়ার তো আমাদের অধিকার আছে, ক্যাপ্টেন হিসাবে আমি জানতে চাইতে পারি, সেই জন্য দোভাষী চাইছে, সেই জন্য উনি আমাকে সেন্ট অফ করবেন কেন? তো ইয়ের কাছে, লাইন্সম্যানের কাছে তো কোনো জবাব নেই। আর রেফরি কিছু বুঝতেছে না, রেফরির কথাও এরা বুঝতেছে না। ও রাতিন বললেন না আমি যাব না। আমি কেন যাব, মানে আমাকে একটু ব্যাখ্যা দেন, আমি কি অন্যায়টা করছি? আমি কোনো ফাউল করি নাই, কোনো তর্ক করে নাই, কোনো বাজে কথা বলি নাই। ওই জার্মান ওই লোক বারবার লাইন্সম্যানরা বলতেছে যে ও আমারে গালি দিছে। এখন কথা হচ্ছে যে তুমি গালিটা বুঝলা কি করে? তুমি তো স্প্যানিশই বোঝো না, ইংলিশই বোঝো না, গালি বুঝলা কি করে? এটা একটা মহা জটিল পরিস্থিতি। অবশেষে ফিফার কর্মকর্তারা নেমে এসে রাতিনকে ধরে বাইরে নিয়ে যায়। ব্যাপারটা আর্জেন্টাইনদের প্রচণ্ড অপমানে লাগছিল। আর্জেন্টাইন খেলোয়াড়রা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছিল খেলবেই না, তারাও ক্যাপ্টেনের সঙ্গে উঠে যাবে। পরে রাতিন বলেন না তোমরা খেলতে থাকো। রাতিন ওখান থেকে উঠে যান, উঠে গিয়ে রাতিন নিজের ঠান্ডা করতে পারতেছিলেন না। 6.5 ফুট মানুষ, মানে ওনার পরের ইন্টারভিউতে বলছেন যে আমি যে ঠিক কী করলে নিজের সাথে শান্ত করবো আমি বুঝতেছিলাম না, যে এই অবিচারের বিচারটা কোথায়। উনি দীর্ঘক্ষণ ধরে মাঠে প্রতিবাদ করছেন, মানে কোনো ইয়ে না, এভাবে দাঁড়ায় আছেন আমি যাব না। পরে যখন বের করে আনা হয়েছে উনি জোরাজুরি করেন নাই, বল প্রয়োগ করেন নাই যে না আমি যাব না, তা না। আর নিতে আসা হয়েছে, উনি তাদের সঙ্গে বেরোয় আসছেন। বেরোয় এসে উনি দেখলেন যে প্রতীকী হলেও প্রতিবাদ করতে হবে। সারা পৃথিবীর তো ক্যামেরা এখানে আছে, ভিডিও না হোক স্টিল ক্যামেরা তো আছে, ছবি তো উঠতেছে। ওকে কি করবেন, ওই রানীর জন্য একটা স্পেশাল কার্পেট পেতে রাখা হয়েছে, রেড কার্পেট। ওই রেড কার্পেটের ওপর দিয়ে রানী উঠে খেলা দেখতে আসলে ওখানে বসবেন। রাতেন গিয়ে সেই জায়গাটায় বসে পড়ছেন, পদ্মা আসনে বসার মতো বসে পড়ছেন, আর উঠেন না। টানা 10 মিনিট ওই জায়গায় এভাবে বসে রয়েছে, ওদিকে খেলা চলতেছে। প্রথমে রাতিন পরে গল্প করছেন, প্রথমে তার গায়ে চকলেট টকলেট ছুঁড়ে মারা শুরু করছে ব্রিটিশ দর্শকরা। উনি চকলেট যেটা হাতের কাছে আসে চকলেট খুলে খান। এক পর্যায়ে বিয়ারের ক্যান ট্যান ছুঁড়ে মারা শুরু করছে। তো একটা পিঠে লাগছে দেখে উনি দেখছেন যে ভরা বিয়ারের ক্যান মারতেছে, এটা তো মাথায় লাগলে ফাটবে। উনি তখন ওখান থেকে উঠে গেছেন। উঠে যাওয়ার সময় চূড়ান্ত কাজটা করছেন। সামনেই ইংল্যান্ডের পতাকা ছিল, ওই ফুটবল মাঠের পাশে যেরকম থাকে, পতাকাটা ধরে এরকমভাবে মোচড় দিছেন। যদিও ব্রিটিশ মিডিয়া পরদিন লিখছিল উনি পতাকা ছিঁড়ছেন, রাতিন বারবার বলছেন যে উনি পতাকা ছেড়েন নাই। রাতিন চিরকাল বলে গেছেন যে আমি কোনো দেশের পতাকা ছেঁড়ার মতো মানুষ না। উনি যেটা করছেন পতাকাটা প্রতীকীভাবে মোড়াইছেন, মোড়ায় দেখাইছেন যে আমরা ইউনিয়ন জ্যাক মানি না, তোমাদের এই সাম্রাজ্যবাদী যে কর্তৃত্ব আজকে যে লুট করলা এটা মানি না। তারপরেও কিন্তু উনি ড্রেসিং রুমে গিয়ে, তখন ড্রেসিং রুমে নাকি রাতিনের ইন্টারভিউতে পড়ছি ছোট কাচের জানলা ছিল, অনেকে মেরে ফেলবে এরকম পরিস্থিতি ছিল দর্শকদের। ব্রিটিশরা তো ভয়ানক। তো উনি ওই জানলা থেকে খেলা দেখতেছিলেন। উনি বলছেন যে আমি উঠে আসা খেলায় কোনো প্রভাব পড়ে নাই, আমার 10 জন খেলোয়াড় ইংল্যান্ডকে পাগল বানায় রাখছিল। শেষ পর্যন্ত কিন্তু ইংল্যান্ড যে জেতে, জিও ফার্স্টের একটা 85 বা 86 মিনিটের গোল, এবং সেটা বিতর্কিত গোল। উনি ইয়ে করছিলেন, সেই বল পোস্টে লেগে লাইনের বাইরে পড়ছিল, ভিতরে পড়ে নাই।
আজও পর্যন্ত সবাই সাক্ষী দেয়, ওখানকার লাইন্সম্যান পর্যন্ত, যে ওটা গোল ছিল না। জিও ফাস্টের ওই বিতর্কিত গোলে 10 জনের আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ড জিতে ও শেষ পর্যন্ত সেমিফাইনালে যায়। কি বলবেন আপনি এটাকে? ফকল্যান্ড আইল্যান্ড লাগে? ফকল্যান্ডের যুদ্ধ লাগে? এর জন্য ডিয়েগো ম্যারাডোনা খালি খালি বলে যে তাদের 4টা ট্রফি লুট হয়েছে? এই রাতিনের মহাকাব্যিক প্রতিরোধ এবং ইংল্যান্ডের এই লুট এর আগ পর্যন্ত আসলে ইংল্যান্ড এবং আর্জেন্টিনার যে ফুটবলীয় দ্বৈরথ, এটা ছিল শুধু কালচারাল ওয়ার। কিন্তু এরপর থেকে এটা একটা ফিজিক্যাল বা প্র্যাকটিক্যাল ওয়ারে পরিণত হলো। 86-এ তো সেটা দেখছেনই। আজও দেখলাম কোন একটা মিডিয়া, মানে আমাদের এখানে মিসলিডিং এমন হচ্ছে, ব্যাপারটা রসিকতা নাই আর। আজও দেখলাম কোন একটা মিডিয়া ইয়ে করছে, ফটোকার্ড করছে যে এই ইংল্যান্ডের বিপক্ষে শেষবার আর্জেন্টিনা জিতছিল বিশ্বকাপে হ্যান্ড অফ গডের গোলে। ওকে, মানে ওই ম্যাচে ম্যারাডোনা হাত দিয়ে গোল দিছিলেন। একটা লোক একবার একটু স্কোর কার্ডটা দেখতে চায় না? পুরো ম্যাচ পড়ার দরকার নাই যে আসলেই কি ম্যারাডোনার ওই গোলটা ডিসাইসিভ ছিল? ফার্স্ট হাফেই তো ম্যারাডোনা 4-5 মিনিটের ব্যবধানে 2টো গোল করছিল। তার ভিতরে আমি ধরে নিলাম ম্যারাডোনার ওই গোলটা বাতিল হয়েছে। তাতে কি হয়েছে? ম্যারাডোনা এর কয়েক মিনিট পরে যে সর্বকালের সেরা গোলটা করলো, গোল অফ দ্য সেঞ্চুরি করলো, ওই গোলেই তো আসলে রেজাল্ট হয়ে যাওয়ার কথা। একেবারে শেষ দিকে এসে যখন 2-0 ডাউন ইংল্যান্ড, তখন গ্যারি লিনেকার একটা সান্ত্বনাসূচক গোল পরিশোধ করছিল, যেটা আসলে আর্জেন্টিনা তখন খেলা অলমোস্ট ছেড়ে দিছে। তা না হলে লিনেকার পোস্টের আশেপাশেও আসতে পারতো না। ওইটা তো ডিসাইসিভ গোল ছিল না, ওইটা ম্যাচের প্রথম গোল ছিল। এমন তো না যে 1-1 চলতেছিল, ম্যারাডোনা হাত দিয়ে গোল করে 2-1 করে দিছে। কি যে মানে ন্যারেটিভ তৈরি করা হয়, বুঝে না বুঝে, বেশিরভাগই না বুঝে এই যে কাজগুলো করা হচ্ছে দিনের পর দিন। আমার সবচেয়ে কষ্ট লাগে যারা করতেছেন, বুঝে যারা এসব করে তাদের আমি আবার মজা পাই তাদের সঙ্গে তর্ক করে। কিন্তু না বুঝে এই কাজগুলো যে করা হচ্ছে, যে এর ফলটা যে কি হচ্ছে, কি একটা ন্যারেশন তৈরি হচ্ছে, এই প্রজন্মটা কি ধরনের ভুল এবং অসত্য তথ্যের ভিতর দিয়ে বড় হয়ে উঠতেছে এইগুলোর মাধ্যমে। যাই হোক, এইসব কথায় না যাই, কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে ইংল্যান্ডের সঙ্গে এই যে যুদ্ধ, এরপরে যতবার মুখোমুখি হয়েছে 2002 থেকে শুরু করে, যতবার ইংল্যান্ড আর্জেন্টিনা মুখোমুখি হয়েছে, ড্রামাটিক সব ঘটনা ঘটছে। আবার দুদিন পরেই ইংল্যান্ডের সঙ্গে আর্জেন্টিনার সেমিফাইনালের ম্যাচ। তার ঠিক আগে আগে এই পৃথিবী ছেড়ে চলে গেলেন রাতিন। রাতিন দেখছেন তার জীবনে ইংল্যান্ডের বিপক্ষে আরো অনেক দাপট তার উত্তরসূরিদের দেখছেন। ম্যারাডোনার ওই প্রবল দাপট দেখছেন, পরবর্তীকালে ডেভিড বেকহামকে পর্যুদস্ত করা দেখছেন, অনেক কিছুই দেখছেন। তবে আমি আমি জানি না যে ওনার শেষ অবস্থা কি ছিল, উনি কি খুব সচেতন অবস্থায় ছিলেন কিনা, সুস্থ ছিলেন কিনা। থাকলে অবশ্যই লিওনেল মেসি এই ম্যাচটায় আবার হ্যারি কেইনের ইংল্যান্ডের সঙ্গে কি করে সেটা খুব আগ্রহ নিয়ে দেখতেন। তবে উনি বিদ্বেষ পোষণ করতেন না, উনি অবশ্যই ইংলিশদের অপছন্দ করতেন। ওই ম্যাচ শেষে ইংলিশ কোচ রামসে বলছিলেন যে কেউ আর্জেন্টিনার খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাবে না, কারণ তারা দ্য অ্যানিম্যাল, টিম অফ অ্যানিম্যাল। তো ওটাও মানে কি ঘৃণা, কি অসভ্যতা এই ব্রিটিশদের মধ্যে বিরাজ করত। রামসের মতো কোচ, তিনি একটা টিমকে বলতেছেন অ্যানিম্যাল, অথচ অ্যানিম্যালের মতো কাজ করলো তার টিম, তারদের রেফারি এই কাজ করলো, উনি বলতেছেন খেলোয়াড়দের অ্যানিম্যাল। কি করছে লোকটা? তারে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছে, সে প্রতীকী প্রতিবাদ করছে। এমনও না যে কারো গায়ে হাত দিছে, কারোর সঙ্গে তর্ক করছে, কিচ্ছু না। তাদের আপনি পুরো টিমকে অ্যানিম্যাল বলে দিলেন। ওই কথা রাতিনরে এই বছর 2 আগেও জিজ্ঞেস করা হয়েছিল। তো উনি বলছিলেন যে আমার এ নিয়ে উত্তর দেওয়ার কিছু নাই। উনি মারা গেছেন না? মারা যাওয়ার আগে তো উনি সেই জীবনই ভোগ করে গেছেন, যেটা উনি আমাদের বলতে চাইছিলেন। রামসে শেষ জীবনে খুব কষ্ট পায়া মরছে। মানে পাশবিক কষ্ট পেয়ে মরছে। ওটারই উনি ইঙ্গিত করছিলেন যে অ্যানিমেলের জীবন দিয়েই তো সে মারা গেছে। এটা আমার জবাব দেওয়া লাগবে কেন? স্রষ্টা জবাব দিয়ে দিয়েছেন। মানে ওই ম্যারাডোনার মতো স্রষ্টার উপরে প্রচণ্ড আস্থা ছিল। এই প্রচণ্ড স্রষ্টা বিশ্বাসী মানুষটাই আসলে আর্জেন্টিনার ফুটবলের যে সাম্রাজ্যবাদ বিরোধিতা, যে প্রতিষ্ঠান বিরোধিতা, ফিফার সঙ্গে তার চিরকালীন যে দ্বন্দ্ব, যে অন্যায়ের বিরুদ্ধে আর্জেন্টাইনদের যে রুখে দাঁড়ানো, আর্জেন্টাইন ফুটবলারদের যে রুখে দাঁড়ানো, সব এটার বলা যায় জনক। এই রাতিন আসলে ম্যারাডোনার জন্মদাতা। ম্যারাডোনার শারীরিক জন্মদাতা নিশ্চয়ই তার পিতা। কিন্তু ম্যারাডোনার মতো একটা সংস্কৃতি যে পৃথিবীতে আসছে, ম্যারাডোনার মতো একটা বিপ্লবী চরিত্র যে আমরা পাইছি, এটার মূল কারণ এই রাতিন।
এই রাতিন 1966 সালে আর্জেন্টিনার নিয়তি ঠিক করে দিয়েছিলেন যে তোমাদেরকে অন্যায়ের প্রতিবাদ করে যেতে হবে। বাকিটা জীবন তোমরা বহু অন্যায়ের মুখোমুখি হবা, বহু অন্যায়ের মুখোমুখি হবা। প্রতিবারই দাঁড়ায় পড়ো, দাঁড়ায় পড়ে প্রতিবাদ করো। সেই কাজটা ম্যারাডোনা পালন করে গেছেন, মেসিরাও পালন করে যাচ্ছে, সারা বিশ্বের হয়ে ওই কথাটা বলে যাচ্ছে। এই জন্যই অন্তত রাতিনকে ওই শুধু কার্ডের হিসাবে আটকায় রাখেন না। যে হলুদ কার্ড লাল কার্ডের প্রচলন হয়েছিল তার কারণে এই সামান্য কথায় তারা আটকায় রাখেন না। রাতিন একটা মহাকাব্য, রাতিন একটা মহাপ্রতিরোধ। রাতিনের আত্মার জন্য শুভকামনা থাকলো। আশা করি সেমিফাইনালে কেইনদের ইংল্যান্ডের বিপক্ষে সমুচিত জবাব দিয়ে রাতিনের স্মৃতির প্রতি উচিত একটা শ্রদ্ধা জানাবে মেসিদের দল। সবার জন্য শুভেচ্ছা।